শুনছি এবছর নাকি প্রচণ্ড পরিমাণে গরম পড়বে, বাচ্চাদের ছুটি পড়বে, 2 দিন হাতে সময় কিংবা 3টে দিন, ভাবছেন এমন একটা জায়গায় যেখানে একটু প্রাণ খুলে গিয়ে বিশ্রাম করবেন, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করবেন। কিন্তু এরকম জায়গা কোথায় পাবো? আফসোস এটাই, একই পাহাড়, একই সমুদ্র, ঘুরে বোর লাগছে। তবে আজকের ভিডিওটা আপনারই জন্য। আজকে এমন একটা জায়গার সন্ধান দিতে চলেছি যেটা কিন্তু 350 বছরের পুরনো এবং রয়েছে সমস্ত জমিদারি কায়দায় খাওয়া দাওয়া। কোথায় সেই জায়গা, কিভাবে যাবেন, কত টাকাই বা খরচা পড়বে, সমস্ত কিছু জানতে গেলে আজকের এই ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর বংলোভিয়ানা চ্যানেলের আপনাদের সমস্ত দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে জানাই সুস্বাগত। সুপ্রভাত সবাইকে, বংলোভিয়ানা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আজকে ভিডিওর থাম্বনেল এবং ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছেন আজকে আমার ডেস্টিনেশন কোথায়। বর্তমানে পৌঁছে গেছি হাওড়া বাস স্ট্যান্ড, যেখান থেকে দীঘা, কাথি এবং নানা রকম জায়গায় যাওয়ার কিন্তু বাস ছাড়ে। একটু অন্যরকম হাটকে একটু আজকের ভিডিও হতে চলেছে। চলুন সমস্ত কিছু শেয়ার করব আজকে আপনাদেরকে। এখান থেকে আমি যাব হচ্ছে এগরা। যাওয়ার পথে সমস্ত ইনফরমেশান থাকবে, পচেতগড় রাজবাড়ি কিভাবে পৌঁছাবেন এবং এখানে আসার আর কি কি মাধ্যম আছে সমস্ত কিছু শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে হয়ে যাক আজকে রাজবাড়ির একটা ট্যুর। ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 6:45। আমি পৌঁছে গিয়েছি হাওড়া বাস স্ট্যান্ড। ঠিক এর পেছনেই হচ্ছে হাওড়া স্টেশন, আর এই দিকে হচ্ছে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। আমাদের বাস হচ্ছে আজকে এইখান থেকে সকাল 6:20 সামন্ত ট্রাভেলস। এটাই হচ্ছে হাওড়া বাস স্ট্যান্ড। এইখান থেকে কিন্তু আপনারা সমস্ত জায়গায় কিন্তু যাওয়ার বাস পাবেন, মানে যেগুলো টুয়ার্ডস কাথি, এগরা, শোলপাট্টা, হেরিয়া, সমস্ত জায়গার বাস পেয়ে যাবেন। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সময় হয়ে গেছে সকাল 6টা। তো আমাদের বাস ছাড়বে 6:20-তে। এবার একটু কিছু ডিটেলস আপনাদের জানিয়ে রাখি। আমরা যে বাসে যাচ্ছি সেটা হচ্ছে সামন্ত ট্রাভেলসের বাস, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই বাসটা ছাড়বে হচ্ছে 6:20 এবং আমাদের এগরা নামাবে হচ্ছে 11:20 নাগাদ। এই জায়গায় যাওয়ার জন্য সবথেকে বেস্ট লোকেশান হচ্ছে কিন্তু পচেত মোড়, যেটা কিন্তু আমাদের এই বাস কিন্তু যায় না। আপনারা এই হাওড়া বাস স্ট্যান্ডে আসলে কিন্তু অ্যাভেলেবেল লোকাল বাস পেয়ে যাবেন সকালবেলা 6:50-এর, যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাদা বাস, কেজিএন সার্ভিস লেখা রয়েছে। আমরা অনলাইনে কেটেছি প্রথমবার, জানি না। এখান থেকে আমাদের যাত্রা হবে হচ্ছে প্রথমে এগরা অবধি। এগরা থেকে আমাদেরকে অটো কিংবা টোটো করে আসতে হবে হচ্ছে পচেত মোড়। সেখান থেকে কিভাবে আপনারা যাবেন সমস্ত কিছু ডিটেলস দেবো। চলুন, সময় হয়ে গেছে প্রায় 6:05। আর বেশি দেরি করব না, বাসে উঠে আমাদের যাত্রা শুরু করব। দেখুন, দুটো বাস দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে 6:50-এর আর এটা হচ্ছে সকাল 6:20। এই বাসটা আপনাদের যাবে হচ্ছে সোজা পচেত মোড়, কিন্তু এই বাসটা যাবে না, এটা আপনাদেরকে এগরা নামতে হবে। এগরা নেমে তারপরে কিন্তু আমাদের যেতে হবে। আর আমাদের এই বাসেরই কিন্তু টিকিট কাটা রয়েছে। সময় এই মুহূর্তে ঘড়ি কাটায় সকাল 6:25। হাওড়া বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে রওনা হলো আমাদের এগরার উদ্দেশ্যে। পাশে বসে রয়েছে কঙ্কন আর সামনে 2জন। আজকের এই জার্নি হতে চলেছে কিন্তু আমাদের 4 জনের। এই প্রথম একটা পুরো গ্রুপের সাথে কিন্তু যাচ্ছি একটা রাজবাড়িতে, যেখানে রাজকীয় একটা ভাব থাকবে এবং খাওয়া দাওয়া তো অবশ্যই থাকছে। তো চলুন জার্নিটা এনজয় করুন, আর সমস্ত ইনফরমেশন থাকবে। একেবারে পৌঁছে কথা হচ্ছে আপনাদের সাথে এগরা বাস স্ট্যান্ডে।
মার্চ মাসের মাঝামাঝিতে হালকা আবহাওয়াতে আমরা 4 জন বন্ধু মিলে ব্যস্ত শহর থেকে 160 কিলোমিটার দূরে রওনা হয়েছিলাম কোলাহলমুক্ত এক গ্রাম্য পরিবেশ পূর্ব মেদিনীপুর জেলার কাছে অবস্থিত পটাশপুর গ্রামের পচেতগড় রাজবাড়ির উদ্দেশ্যে। ভিডিওর শুরুতেই বলেছি বাসে কিভাবে যাবেন। যদি ব্যক্তিগত গাড়িতে যেতে চান সেক্ষেত্রে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। এছাড়াও হাওড়া থেকে কাঁথিগ্রামী ট্রেন ধরে সেখান থেকে লোকাল বাসে সোলপাট্টা হয়ে পচেতগড় আসতে পারবেন। তবে মনে রাখবেন যতটা পারবেন আমাদের মতো সকালে বেরোনোর চেষ্টা করুন। ঘড়ি কাটার সময় এই মুহূর্তে সকাল 9:30। আমরা ক্রস করলাম হচ্ছে হেরিয়া বাজার। এই বাসটা যেহেতু এগরা হয়ে যাচ্ছে সেই কারণে আমাদেরকে এগরা নামতে হবে। অন্য বাসে যখন আপনারা আসবেন তখন কিন্তু আপনাদের হেরিয়া থেকে বাসটা ডান দিকে ঘুরবে এবং হেরিয়া থেকে কিন্তু রাজবাড়ির দূরত্ব কিন্তু মাত্র 34 কিলোমিটার। আর কি বলবো, মানে বাস চলছে না, উঠছে না, বাস সাই সাই করে ছুটছে সাইক্লোনের মতো, মানে এত স্পিডে বাস যাচ্ছে, মানে বলার কিছু নেই। হেরিয়াবাজার বাস স্ট্যান্ড পার হয়ে আসার পর রাস্তার চারপাশে সবুজ প্রকৃতি জানিয়ে দিচ্ছিল আমরা প্রবেশ করে গিয়েছি এগরা বাস স্ট্যান্ড, তাও আবার সময়ের অনেক আগে। আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি 200 টাকা। সময় এই মুহূর্তে ঘড়ি কাটায় 10:45। হাওড়া থেকে 6:20 আমরা রওনা হয়েছিলাম। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম এগরা বাস স্ট্যান্ডে। এবারে আমাদের এখান থেকে রাজবাড়ি যাওয়ার জন্য নিতে হবে টোটো কিংবা অটো, যেই ব্যবস্থা আছে সেটা আপনাদেরকে দেখাবো, চলুন। আর এটা হচ্ছে এগরা বাস স্ট্যান্ড। এগরা বাস স্ট্যান্ড কিন্তু কাঁথি বাস স্ট্যান্ডের থেকে কিন্তু বেশি জমজমাট লাগলো আমার। খুব সুন্দর একটা জায়গা। আশা করি এখানে আসলে আপনারা কিন্তু সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই হচ্ছে এগরা বাস স্ট্যান্ড। আমাদের বাস ঠিক নামিয়েছে এই দিকের বাস স্ট্যান্ডে। এখান থেকে দেখুন প্রচুর টোটো এবং অটো পেয়ে যাবেন। এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে এবং সামনে কিন্তু অটো দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের বাস চলে গেল এই দিকে। এগরা বাস স্ট্যান্ড থেকে 200 টাকা দিয়ে একটি টোটো বুক করে রওনা হলাম প্রায় 9 কিলোমিটার দূরে পটাশপুর গ্রামের উদ্দেশ্যে। টোটো দাদার নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম। সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন এটাই হলো পচেত মোড়। 6:50-এর বাস এখানেই নামাবে এবং এখান থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবেন রাজবাড়িতে। এগরা শহর পার করেই চোখে পড়ল সেই গ্রাম্য পরিবেশ। মন বলে উঠল আহা কি শান্তি, চারিপাশে শুধুই সবুজ। রাস্তার দুই পাশে মাথা তুলে দাঁড়িয়ে সরু সরু নাম না জানা গাছের সারি। প্রায় মিনিট 40 যাত্রা করে অবশেষে পৌঁছে গেলাম প্রায় 350 বছরের পুরনো রাজবাড়িতে। ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 11:25। আমরা এগরা বাস স্ট্যান্ড থেকে একটা টোটো বুক করে চলে এসেছি এখন পচেতগড় রাজবাড়িতে। আসতে সময় লাগলো কম বেশি 35 থেকে 40 মিনিট। আমাদের টোটো করে আসতে ভাড়া পড়লো হচ্ছে 200 টাকা। আমরা রিজার্ভ করে এসেছি। চলুন এবারে রাজবাড়িতে ঢুকবো। রাজার বেশে যেটুকু হয় আপনাদের সাথে সেটুকু শেয়ার করব। আর দারুণ লাগছে, আমি লাইফে প্রথমবার কোনো রাজবাড়িতে এসেছি। আর রাজবাড়ির পুরো অন্দরমহল, এখানকার ইতিহাস, খাওয়া দাওয়া, রাজকীয় ভাব সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। চলুন প্রবেশ করা যাক রাজবাড়িতে। আমরা এই পথ দিয়ে এলাম, আসার পরে কিন্তু বললো হচ্ছে রাসমঞ্চ, যেটা আপনাদের পরে দেখাবো। তো আমাদের টোটো দাদা চলে গেল। এই টোটো দাদার যদি নাম্বার লাগে আমি ডেসক্রিপশানে এবং দেখুন স্ক্রিনে লেখা আসছে দিয়ে দেবো। যখন আপনারা এখানে আসবেন ওর সাথে কিন্তু যোগাযোগ করে আসতে পারেন, যথেষ্ট ভালো। আর এই শুরু হচ্ছে রাজবাড়ির অন্দরমহল। এটা রাজবাড়ির বাইরেটা। আমরা যেখানে এসছি সেটা হচ্ছে পচেতগড় রাজবাড়ি। এই রাজবাড়ি কিন্তু হচ্ছে পটাশপুর গ্রামের অন্তর্গত। তো এই রাজবাড়িতে যেই মন্দির আছে, রাজবাড়িতে থাকার ব্যবস্থা এবং খাওয়া দাওয়া
এই সম্পূর্ণটাই কিন্তু দেখাশোনা করছে কিন্তু নেচার স্টে। আমি নেচার স্টের নাম্বার ডেসক্রিপশানে এবং ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তো আপনারা যখন আসবেন কন্ট্যাক্ট করে আসবেন। তো রাজবাড়ির বাইরেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এদিকে শিব মন্দির আছে, এদিকেও মন্দির আছে, সমস্ত কিছুই দেখাবো আপনাদের। আগে আমরা প্রথমে রাজবাড়ির ভেতরে ঢুকবো, ঢুকে কি আমাদেরকে ওয়েলকাম জানায় সেটা দেখব। চলুন প্রবেশ করা যাক রাজবাড়ির ভেতরে। তো আপনাদের বাইরেটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর একদম, মন্দিরে একদম ধপধপে সাদা কালার। তো এবার আমরা প্রবেশ করছি কিন্তু রাজবাড়ির ভেতরে। তো চলুন এই অভিজ্ঞতা কীরকম হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে রাজবাড়ির প্রবেশ পথ। দেখুন লেখাই রয়েছে নেচার স্টে ইকো ট্যুরিজম, এবং এখানে লেখা রয়েছে হোমস্টে এসো এসো আমার ঘরে বসো। এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তত্ত্বাবধানে। আর রাজবাড়ির বাইরেটা কত সুন্দর লাগছে দেখুন। চলুন প্রবেশ করা যাক। আমি এমনি লম্বা মানুষ, রাজার বেশে একদম কিন্তু রাজকীয় অভ্যর্থনা হচ্ছে। দারুণ দারুণ একদম। রাজবাড়িতে প্রবেশ করার সাথে সাথেই আমাদের দেওয়া হলো এরকম ওয়েলকাম ড্রিঙ্কস। তো একটা চুমুক দিয়ে দেখি। শান্তি। আজকে মার্চ মাসের 14 তারিখ। এমন সুন্দর একটা রিফ্রেশমেন্ট রাজবাড়িতে ঢোকার সাথে সাথেই আমাদের দেওয়া হলো, দুর্দান্ত। আর সাথে যদি এরকম দোলনা পাওয়া যায়, আলাদাই লেভেলের। কেমন লাগছে? শৈশবের স্মৃতি ফিরে আসছে? শৈশব না, একদম কিশোর বয়সের স্মৃতি ফিরে আসছে মনে হচ্ছে। তো চলুন একটু গলা ভেজাই 10 মিনিট। এই যে দীর্ঘ 5 ঘন্টার জার্নি, একটা গ্লাসেই কিন্তু সেটা শান্তি পেয়ে গেল। সামনেই প্রচণ্ড গরম আসছে, আর আমার মনে হচ্ছে যে কলকাতার থেকে এখানে গরম বেশি লাগছে আমার। ছোটোবেলায় সেই মা কবিতা বলতো, দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি। এখানে এতক্ষণ বসে বসে দোল খেলাম ভালোই। এই যে জায়গাটায় বসে আছি, এই জায়গাটা অত্যন্ত সুন্দর জায়গা। এর দেওয়ালে দেখতেই পাচ্ছেন পুরো একদম মাদুরের যে শিল্প আছে সেই সুন্দরভাবে সাজানো একদম পুরো দেওয়ালটা। আর উপরে দুটো লাল রঙের ঝাড়বাতি দিয়ে রেখেছে, এবং এখানে কিন্তু একসাথে মোটামুটি 10 জন বসে কিন্তু আরামে আড্ডা দেওয়া যায়। আর উপরে পাখা দিয়ে রেখেছে, খুব সুন্দর। চারপাশটা একদম খোলা নির্জন, গ্রামের এই সবুজের হাওয়া একদম আপনার গায়ে এসে লাগবে। এবারে ঢুকবো হচ্ছে আজকে আমাদের আস্তানা, মানে যে রাজবাড়ির ভেতর যে মেন ঘরটা, যেটাকে বলা হয় হচ্ছে এখানে সুইট রুম। দারুণ সুন্দর করে রুমটা সাজানো, একদম ওয়েল মেনটেন। তো চলুন এবার আপনাদের রুম ট্যুরটা দেওয়া যাক। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো, যেটা আপনাদের দেখালাম। ঠিক এখানে আসার পরেই দেখতে পাবেন এদিকে রুম রয়েছে। আমাদের জন্য এই রুমটাই বরাদ্দ করা হয়েছে। প্রবেশপথটা কিন্তু খুব সুন্দর। ওপরে লেখাই রয়েছে যদু ভট্ট। ইনি ছিলেন একজন সঙ্গীত শিল্পী। দারুণ সুন্দর, অসাধারণ রুম একটা। এই দিকে কিন্তু একটা বেড রয়েছে, যেখানে আরামে কিন্তু 2 থেকে 3 জন শুতেই পারবে। প্লাস সন্ধেবেলায় এখানে কিন্তু বসে আরামে কিন্তু আপনারা আড্ডা দিতে পারবেন, এবং এখানেও কিন্তু 2 জন বসতে পারবেন। এবং এখানে সুন্দর করে সাজানো রয়েছে লাল আর সাদা, সুন্দর কিন্তু একটা রং রয়েছে, যেটা কিন্তু একদম খুব সুন্দর লাগছে। আর উপরে দেখতেই পাচ্ছেন সেই পুরনো আমলের যেটা থাকে ছাদে। এই দিকেও রয়েছে কিন্তু একটা বিছানা, যেটাতে কিন্তু আরামসে, এই বিছানাটা একটু বড় আছে, মোটামুটি আপনারা
3 থেকে 4 কিন্তু আরামে শুতে পারবেন। রুম তো আপনাদের দেখালামই। এইটা রয়েছে কিন্তু এখানকার ব্যালকনি। দেখুন ব্যালকনিটা কি সুন্দর, মানে এখানেও কিন্তু আপনারা বসে কিন্তু নিরিবিলিতে গল্পগুজব করতে পারবেন। এবং এইটা হচ্ছে এই রুমের ওয়াশরুম। এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে, বেসিন দেওয়া রয়েছে এখানে, প্লাস আয়না রয়েছে এবং এখানে সাবান, টুথপেস্ট, ব্রাশ রাখার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে এবং এখানে গিজারও রয়েছে। যদি আপনারা শীতকালেও আসেন, শীতকালেও কিন্তু আপনারা গিজার ব্যবহার করতে পারবেন। দেওয়া রয়েছে এখানে শাওয়ার এবং এখানে বালতি, মগ এবং কোমর সিস্টেম। প্রত্যেকের জন্য কিন্তু একটা করে টাওয়াল দিয়ে রেখেছেন এনারা। এবং ওয়াশরুম থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট বেসিন দিয়ে রেখেছে। খাওয়া দাওয়ার পরে কিন্তু আপনারা এখানে হাত মুখ ধুতে পারবেন। আর এই হচ্ছে একটা মাদুরের অংশ দিয়ে রেখেছে যাতে বাইরের আলো এখানে না প্রবেশ করে। রুম থেকে বেরিয়ে আসার পরেই দেখতে পারবেন ঠিক রুমের ডান পাশেই রয়েছে একটা ছাদে যাওয়ার রাস্তা। দেখুন কি দারুণ জায়গা কিন্তু। এবং এই ছাদ থেকে আপনারা গোটা রাজবাড়ির অংশটা দেখতে পারবেন এবং দূরে যে মন্দির রয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। পচেতগড় রাজবাড়িতে রয়েছে মোট 6টি রুম, যার মধ্যে 4টি নিচে এবং 2টি ওপরে। তার মধ্যে নিচে রয়েছে 3টি ডাবল বেডরুম ও একটি রয়েছে 4 বেডরুম এবং ওপরে রয়েছে একটি ডাবল বেডরুম ও একটি 4 বেডরুম, সাথে ব্যালকনি এবং বাথরুম। নিচের ডাবল বেডরুমের ভাড়া 1900 টাকা, উপরের ডাবল বেডরুমের ভাড়া 2000 টাকা এবং উপরের 4 বেডরুমের ভাড়া 2200 টাকা। কেমন লাগলো শুধু একবার বলুন। এত সুন্দর একটা রাজার ঘর, প্রত্যেকটা কিন্তু সুবিধা দেওয়া রয়েছে। এই যে রুমটা আপনাদের দেখালাম, এই রাজবাড়ির কিন্তু সুইট রুম বলে। এই রুমে আপনারা কিন্তু 4 জন থাকতে পারবেন এবং এই রুমের সাথে পেয়ে যাচ্ছেন আপনারা অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি, যার জন্য কিন্তু এটাকে বলা হচ্ছে সুইট রুম। ঘরের মধ্যে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, ঘরে কিন্তু পাখা রয়েছে, এসি রয়েছে, বসার জন্য আরাম কেদারা রয়েছে, টেবিল রয়েছে, চাদর, বালিশ, কম্বল সমস্ত কিছু দেওয়া রয়েছে। যদি আপনারা ব্যালকনিতে বসে আড্ডা মারতে চান সন্ধেবেলা, সেটাও কিন্তু করতে পারেন। এবং এই যে বসার জায়গাটা রয়েছে, এখানেও কিন্তু বসে আড্ডা মারতে পারেন, মানে যেটা আপনাদের মন চায়। আরেকটা জিনিস, যদি আপনারা ভাবেন যে একদম অজপাড়াগায় এসে নেট পরিষেবা পাচ্ছেন না, সেটা কিন্তু একদমই ভুল। প্রত্যেকটা রুমের বাইরে কিন্তু এখানে ওয়াইফাই দেওয়া রয়েছে। এখানে কিন্তু টোটাল 6টা রুম, একটা হচ্ছে সুইট রুম, একটা হচ্ছে 4 বেডের রুম, আরও 4টে হচ্ছে ডবল বেডের রুম। এটা সুইট রুম এই কারণেই যেহেতু এর সাথে ব্যালকনি রয়েছে। এর যে ভাড়া আছে সেটা ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশানেও দেওয়া রইল। সামনেই গরমকাল, বাচ্চাদের ছুটি পড়ে যাবে। 1 থেকে 2 দিনের ছুটিতে আরামে চলে আসুন পটাশপুর গ্রামের এই পচেত রাজবাড়িতে। আপনারা এখানে আসতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করুন নেচার স্টের সাথে। আমি নাম্বার ডিসক্রিপশানে এবং ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। নেচার স্টের সাথে আসুন, খুব সুন্দর জায়গা। এবার একটু বিশ্রাম করব। দুপুর হয়ে গেছে, প্রায় 1টা বাজে। পেটে প্রচুর খিদে পেয়েছে, ততক্ষণ না পেটে খাবার ঢুকছে আর বকবক করতে পারছি না। আর হ্যাঁ, রাজবাড়ি যখন এসছি, খাবার দাবার কিন্তু অবশ্যই এখানে একদম রাজকীয়ভাবেই হবে। সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে কি কি আছে খাবারে। চলুন দেখা হচ্ছে একেবারে খাবার টেবিল। এই মুহূর্তে আমরা চলে এসেছি রাজবাড়ির নিচতলায় যে ইন্টারকানেক্টেড 4 বেডের রুমটা রয়েছে, এই রুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। চলুন। এই হচ্ছে সেই রুম, যে রুমের পাশে লেখা রয়েছে উস্তাদ আব্দুল্লাহ খান। এটাই হচ্ছে সেই রুম। এখান থেকে প্রবেশ করার পরে এইদিকে একটা রুম পড়বে এবং এরকম ইন্টারকানেক্টেড একটা রুম রয়েছে। আর এই পাশে রয়েছে
একটা রুম। আরেকটা বিষয় দেখুন যে এখন কিন্তু সচরাচর এরকম লাল মেঝে কিন্তু দেখা যায় না, যেটা এই রাজবাড়িতে এসে আমরা কিন্তু পাচ্ছি। আর প্রত্যেকটা রুমে কিন্তু এরকমভাবে কিন্তু সুন্দর করে সাজানো, একদম দারুণ সুন্দর রুম। এসির ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে রাজবাড়ির নিচ তলায়। দেখুন নিচটায় কিন্তু একদম পুরো গাছপালা দিয়ে সাজানো, আর এইখানে কিন্তু পরস্পর রুমগুলো কিন্তু রয়েছে। এপাশে রয়েছে আরও একটা ডাবল বেডরুম, যার নাম কিন্তু রয়েছে কানাইলাল ভেরি হালকেরাম ভট্ট। চলুন রুমের ভেতরটা দেখে নেওয়া যাক। এই রুমটাও কিন্তু অসাধারণ। আর এই খাটের একটা বিশেষত্ব আছে, এই খাটটা কিন্তু 150 বছরের পুরনো। প্রত্যেকটা রুমে কিন্তু এরকম একই ব্যবস্থা রয়েছে, পাখা দেওয়া রয়েছে এবং ওয়াইফাই কানেকশন রয়েছে। একটা বাতি দিয়ে রেখেছে। এরকম সুন্দর করে সাজানো প্রত্যেক কটা রুম, এবং এখানে একটা টিভি দেওয়া রয়েছে, যদি আপনাদের টিভি দেখার দরকার হয় দেখতে পারেন। আর চেয়ার রয়েছে, আর এরকম ওয়াশরুম কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং কিন্তু বিশাল বড়। আর এই রয়েছে গিজার, কোমর সিস্টেম, এরকম সমস্ত কিছু রয়েছে। সময় এই মুহূর্তে ঘড়ি কাটায় 1:40। সকাল থেকে সত্যি কথা বলছি 4-5টা বিস্কুট ছাড়া কিচ্ছু খাওয়া হয়নি। রাজবাড়িতে এসছি, এত সুন্দর একটা এলাহি আয়োজন, নানান রকমের ইতিহাস, নানান রকমের গল্প, কত কিছু সাজানো। কিন্তু এসবের মাঝখানে যেটাকে খুব মিস করছি সেটা হচ্ছে পেট পুরে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া অবশ্যই করব। চলুন এবারে সরাসরি একদম টেবিলে দেখা হচ্ছে। রাজবাড়ির আর 5টা ঘরের মতোই খাবার জায়গাটাও বেশ সুন্দর সাজানো গোছানো। সত্যি কিছুক্ষণ সময়ের জন্য মনে হচ্ছিল এ যেন আমারই ঘরবাড়ি। রাজবাড়ির এই যে খাবার ঘরে প্রবেশ করেছি, প্রথমে একটু একটা জিনিস আপনাদের দেখাই। এটা কিন্তু সম্পূর্ণ মাটির। এটা হাত দিয়ে কিন্তু মনে হবে যে কোনো ফ্রিজ থেকে বার করা হয়েছে, একদমই না, সম্পূর্ণ একদম নর্মাল, খুব ঠান্ডা। দেখুন এটা হচ্ছে কাঁসার গ্লাস, 1 গ্লাস জল ঢেলে নিয়েছি। দারুণ, জলটার কিন্তু একটা আলাদা টেস্ট আছে। 2 ঢোক জল খেয়ে গলাটা ভেজালাম। সামনে যে পরিবেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে রয়েছে ভাত, স্যালাড, গয়না বড়ি, উচ্ছে, পটল, আলু ভাজা এবং মোচার তরকারি। তারপর দিয়েছে মাথা দিয়ে ডাল, পাবদা মাছ, কাতলা মাছ, মোরলা মাছ, সাথে কিন্তু এঁচড়ের তরকারি। এখানেই শেষ নয়, আরও আছে। এক এক করে খাই, খেয়ে দিয়ে আপনাদের টেস্ট বলছি। অপেক্ষার অবসান ঘটিয়ে এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। এখানে কিন্তু অনেক রকমের আইটেম রয়েছে, যেটা আপনাদের দেখালাম। তো প্রথমে আমি একটা করে আইটেম আপনাদের আগে টেস্ট করে দেখাবো, তারপরে সমস্ত খাবার খেয়ে দিয়ে বলবো যে খাবারের টেস্টটা কীরকম। শুধু ভাত আমার বড্ড ভালো লাগে, একটু খেয়ে দেখি। জাস্ট শুধু ভাতের কিন্তু একটা আলাদাই কিন্তু মজা আছে। আলু ভাজা একদম ঘরোয়া, কিন্তু রয়েছে উচ্ছে, ঠিকঠাক। পটলটাকে কি সুন্দর ডিজাইন করে কেটেছে, দুর্দান্ত। গয়না বড়ি, এই গয়না বড়ির সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিলের। তবে গয়না বড়ি আমি আগেও খেয়েছি। আগে এই ভাজাভুজি দিয়ে আগে খাওয়া দাওয়া শেষ করি। প্রথমে নেব হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, সঙ্গে আলু ভাজা দিয়ে খাই। খেয়ে দিয়ে বলছি আপনাদের টেস্ট কীরকম।
এই যে ডালটা এখানে পাতে পড়েছে না, আমার বাড়িতেও সত্যি কথা এরকম ডাল হয় না, অত্যন্ত ঘন ডাল আর ভীষণ টেস্টি। আর যে সাথে মাছের মাথা দিয়েছে, অসাধারণ খেতে। রাজবাড়িতে এসে যদি এরকম হাত চেটে যদি না খাওয়া যায় তাহলে মজাই আসে না, ফিলটাই আসে না। আগে এই কিছু পদ দিয়ে খাওয়াটা শেষ করি, তারপরে কিন্তু পড়ে আছে পাবদা, কাতলা, মোরলা, এঁচোড়, চাটনি, দই, মিষ্টি, সমস্ত কিছু আছে। ভাজাভুজির পালা শেষ, এবারে মাছ খাবো। তো প্রথমে খাচ্ছি এক টুকরো মৌরলা মাছ, বেশ টেস্টি। দেখুন পাবদা মাছ, না সত্যি ভালো। এটা দানব সাইজের কাতলা, দেখুন। খাওয়া দাওয়া শেষের পর্যায়ে এরকম একটা বড় পাঁপড় দিয়েছে, আর এটা হচ্ছে চালতার চাটনি। যদিও আমরা সচরাচর কোথাও গেলে কি হয়, টমেটো, খেজুর, আমসত্ত্ব, কাজু বাদাম দিয়ে চাটনি হয়, তো এখানে হচ্ছে চালতা। তো একটুখানি চেখে দেখব, ভালো। আর যেটা হয়েছে আমার সাথে এখানে এসে, দই মিষ্টি নিয়ে হামলা হয়ে গেছে, মানে আমার ওপর সব হামলা করেছে যে 3 প্লেট দই আর রসগোল্লা সব কিছু খেতে হবে। দেখুন দেখাচ্ছি আপনাদের, দেখুন দেখেছেন কীর্তিখানা, সব নাকি আমাকে খেতে হবে। তো চলুন খাওয়া দাওয়া শেষ করি এবার, করে আপনাদের সাথে দেখা হচ্ছে। তপ্ত দুপুরে যদি এরকম একটা খাবার পাওয়া যায়, জাস্ট ফাটাফাটি। পেটটা একবারে পুরো ভরে গিয়েছে, জাস্ট খাওয়ার মতো আর কিছু নেই আমার কাছে। এবার একটু বিশ্রাম নিতে হবে, কারণ এই মধ্যাহ্ন ভোজনের পরে পেট পুরে খাওয়া দাওয়ার পর যদি বিশ্রাম না নিই তাহলে কিন্তু উপরওয়ালা পাপ দেবে। যাই হোক, এত সুন্দর খাওয়া দাওয়া এখানে, মানে 2200 টাকায় থাকা খাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু একটা সুন্দর আয়োজন। আমি বলবো আপনারা যারা ভাবছেন যে গরমের ছুটিতে একটু কোথাও একদিনের জন্য কোথাও যাবেন ঘুরতে, তাহলে কিন্তু এটা কিন্তু একটা সুন্দর ডেস্টিনেশন হতে পারে। সেটা আপনার যেখান থেকেই হোক, কলকাতা হোক কিংবা কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকেই হোক না কেন, তো আমি বলবো চলে আসুন আপনারা। এখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা, এসে একদিন কিংবা 2 দিন থেকে কিন্তু আরামসে থেকে ঘুরতে পারবেন। আর এই রাজবাড়িকে জুড়ে কিন্তু রয়েছে প্রচুর ইতিহাস। এখন বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে একটু পরে, যখন মোটামুটি সূর্য দেবতা অস্তাচলের দিকে যাবে। চলুন দেখা হচ্ছে আবার বিকেলবেলায়। খাওয়া দাওয়া করে আর রুমে মন টিকছে না, চলে এসেছি এখন রাজবাড়ির ছাদে। ছাদটা কিন্তু অপূর্ব একদম দেখতে, সূর্যদেব প্রায় অস্তাচলে, তো ছাদ থেকে কিন্তু অনেক কিছুই দেখা যায় এই রাজবাড়ির। সামনে রয়েছে একটা মন্দির, রাস মন্দির, এইদিকে রয়েছে শিব মন্দির, এগুলো সমস্ত কিছুই যাব আপনাদের সন্ধেবেলা যখন আরতি হবে তখন দেখাবো। গ্রামে আসলে দেখুন ছেলেপুলেরা খেলাধুলা করছে, ওইদিকে মাঠে আবার প্যারেড হচ্ছে, জাস্ট ফাটাফাটি। এরকম দুর্দান্ত একটা সময় কাটাতে চাইলে কিন্তু অবশ্যই এই পচেতগড় রাজবাড়ি আসতে হবে। অবশ্যই নেচার স্টের সাথে আসুন, কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশান এবং ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। দুর্দান্ত একটা সময় কাটাচ্ছি, দুর্দান্ত একটা মুহূর্ত। এখানে কিন্তু আসলে একা একদমই আসবেন না, এবং বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে আসুন, সেক্ষেত্রে ভালো লাগবে আপনাদের। এই যে চিলেকোঠার ঘরটা দেখছেন, এর ঠিক পেছনেই হচ্ছে আমাদের রুমটা। এটা হচ্ছে রাজবাড়ির প্রবেশের দরজা। এদিকে রয়েছে পঞ্চশিব মন্দির, যার নাম অনুসারেই কিন্তু এই পচেতগড় রাজবাড়ি। রাজবাড়ির ছাদটা দেখুন, অসাধারণ কিন্তু লাগছে। রাজবাড়ি যেমন আছে সেরকমই কিন্তু রাজাদের ইতিহাসও আছে। তাহলে চলুন ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক এই রাজবাড়ির ইতিহাস এবং রাজবাড়ির অন্দরমহলের টুকটাক কিছু। বলা হয় যে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি ইতিহাস লুকিয়ে রয়েছে
আমাদের এই পশ্চিমবঙ্গে এরকমই ঘন জঙ্গলে মোড়া জায়গা ছিল এই মেদিনীপুর পটাশপুর গ্রাম। পচেতগড় রাজবাড়ির পূর্বপুরুষ ছিলেন চৌধুরী মুরারিমোহন দাস মহাপাত্র মহাশয়। ওনারা ছিলেন পুরীর আটগড়ের বাসিন্দা। আজ থেকে প্রায় 350 বছর আগে সঙ্গী সাথী নিয়ে শিকার করতে আসেন এই অঞ্চলে। হঠাৎই তিনি লক্ষ্য করেন জঙ্গলের এক স্থানে কিছু গরুর পাল দুগ্ধ নিঃসরণ করছে। ওনার সন্দেহ হওয়ার কারণে লোক দিয়ে সেই জায়গা খনন করান। খনন করার পর মাটি খুঁড়ে বেরিয়ে আসে মহাদেবের শিবলিঙ্গ। তখন পুরীর প্রধান পূজারীর নিয়ম মেনে স্থাপিত হয় আরও 4টি শিবলিঙ্গ। 5টি শিবলিঙ্গ থেকেই নামকরণ হয় পচেতগড়। 1679 খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব চৌধুরী মুরারিমোহন দাস মহাপাত্র মহাশয়কে এই অঞ্চলের জাগির প্রদান করে। সময় এই মুহূর্তে ঘড়ি কাটায় 5:30 বেজে গিয়েছে। এখন চলে এসেছি রাজবাড়ির একটা ভগ্নপ্রায় অংশে, যেখানটায় কিন্তু একটু আপনার গা ছমছম করতে পারে। এখন যদিও দিনের আলো পুরোপুরিভাবে পড়েনি, হালকা হালকা কিন্তু সূর্যের আলো রয়েছে। তো এই জায়গার আসল ফিলিংস কিন্তু আপনাদের দেব যখন পুরোপুরি চাঁদের আলো থাকবে, একদম নিঝুম রাতে হালকা আলোয় একটু গা ছমছমে, একটু জোনাকি পোকার ডাক, একটু ঝিঝি পোকার ডাক কীরকম লাগবে। তো আশা করি এই জায়গার একটু ফিলিংস আপনাদের বলে বোঝাতে পারবো কিংবা দেখাতে পারবো। তো এই মুহূর্তে সেই জায়গায় আমি চলে এসেছি। তো চট করে একবার জায়গাটা দেখে নিন, জায়গাটা কীরকম সুন্দর দেখতে এবং একটু হলেও কিন্তু গা ছমছম করবে রাত্রিবেলা। এই অংশটা হচ্ছে ঠিক আমাদের রুম থেকে বেরিয়ে কিন্তু সোজা, আর ঠিক এই রকম জায়গাটা। এখান থেকে বেরোনোর পরেই আমরা চলে যাব হচ্ছে এই সিঁড়ি পথে ওপরে। আশা করি এই জায়গাটা কিছুটা দেখে বুঝতে পারলেন। এর অ্যাকচুয়াল মজা আপনাদের দেবো হচ্ছে কিন্তু রাত্রিবেলা। চলুন এই ভগ্নপ্রায় অংশের ছাদে যাওয়া যাক। এখন যেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, দুপুরবেলা আপনাদের সেই পেছনের ছাদ থেকে এই জায়গাটা দেখাচ্ছিলাম। এইখানেই কিন্তু একটা সময় যদু ভট্টের সঙ্গীতের ক্লাস চলতো। এখানে একটা রুম রয়েছে যেখানে সমস্ত রাজাদের ছবি এবং তাদের ব্যবহৃত জিনিসপত্র কিন্তু রাখা রয়েছে। তো চলুন এই জায়গার সম্বন্ধে ইতিহাস একটু জেনে নেব এবং সেই কক্ষটা আমরা দেখে নেব। রাজবাড়ির প্রত্যেকেই ছিলেন খুব জ্ঞানীগুণী মানুষ এবং সঙ্গীত চর্চায় পারদর্শী, যার সঙ্গে জড়িয়ে রয়েছে যদুভট্ট মহাশয় এবং তানসেনের নাম। এবারে ওনাদের সম্বন্ধে বিস্তর কিছু জেনে নেওয়া যাক। এই রুমটা হচ্ছে এই রাজবাড়ির জলসা ঘর। এই জলসাঘরে প্রথম উনি চৌধুরী, উনি রাজাবাবু চৌধুরী গোপেন্দ্র নন্দন দাস মহাপাত্র, ওনার 7 জন ছেলে, 1 2 3 4 5 6 7, সমস্ত বড় ফটোগুলো হচ্ছে ওনার 7 জন ছেলে। ওনারা এসছেন উড়িষ্যা থেকে এসছেন। তখন বাংলা, বিহার, উড়িষ্যা একটাই রাজ্য ছিল। ওনার বয়স হওয়ার পর ওনার বড় ছেলে রাজা হন, চৌধুরী ব্রজেন্দ্র নন্দন দাস মহাপাত্র। ওনারা তখনকার খুব জ্ঞানীগুণী মানুষ ছিলেন, এক একজন পারদর্শী। উনি তখনকার মেডিসিন এতে ছিলেন। ওনার সঙ্গে
যদু ভট্ট এইখানে বসে গান বাজনা করেছেন, থাকতেন। যদু ভট্ট এখানে রাজবাড়িতে থাকতেন। উনি যিনি ঘোড়ায় চেপে আছেন, ওনার নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ দাস মহাপাত্র। তখনকার সময় বাংলা, বিহার, উড়িষ্যায় ঘোড়ার রেস হয়েছিল। তিনি ঘোড়ার রেসে স্বর্ণ পদক পেয়েছিলেন, ফার্স্ট পুরস্কার। তারপরে যিনি আছেন, উনি ঠুংরিতে পারদর্শী ছিলেন। তারপরে যিনি রয়েছেন, উনি দিঘি চাপড়ায় পারদর্শী তখনকার সময়। উনি খোলে পারদর্শী, বিরাট ইতিহাস। এবং ইনি যে তানসেন দেখছেন ওইখানে, তানসেন এখানটায় এসছেন। এখনও এই ঘরের জলসাঘর এখনও চলে প্রতি রবিবার। এই হচ্ছে তার ইতিহাস, এই জলসাঘরে। তো আপনারা দেখতেই পেলেন এই রাজবাড়ির সাথে সঙ্গীত কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এখন চলে এসেছি এই রাজবাড়ির যে কুলদেবতা, তো সেইখানটায়। এবং এখানে কিন্তু একটা সময় কিন্তু দুর্গাপুজো হতো এবং এখনও হয়তো হয়। তো সেই মন্দিরগুলো আমরা দেখে নেবো, চলুন এক এক করে। উড়িষ্যার রথদেউল শৈলীতে নির্মিত সম্পূর্ণ কলিঙ্গ স্থাপত্যে তৈরি এই মন্দির। দাস মহাপাত্র পরিবার প্রথম দিকে শিবের উপাসক ছিলেন, কিন্তু পরে বৈষ্ণব ধর্মে আকৃষ্ট হয়ে ইষ্ট দেবতা হিসাবে কিশোর রায়জিউকে প্রতিষ্ঠা করেন। 350 বছর ধরে পুজো হয়ে আসছে। আসনে রয়েছেন মোট 11টি মূর্তি, যার মধ্যে কিশোর রায়জিউ, রাধামোহনজিউ, ব্রজকিশোরজিউ, কৃপাসন্দিজিউ, ননী গোপাল। রাস উৎসবের সময় রাসমঞ্চে বেশ ধুমধামের সাথে পালিত হয় এখানকার উৎসবগুলি। পাশের এই ঝুলন মন্দিরে পটচিত্রের মাধ্যমে ঘটে প্রাণ প্রতিষ্ঠা করে দুর্গাপুজো করা হয়, যেটা এখানকার অনেক পুরনো রীতি। খড়ের চালার এই অংশে বাবুরা বসে একসময় বিচার সভার কাজ চালাতেন। আপনারা দেখতেই পারলেন বর্তমানে কিন্তু এখন হচ্ছে এই রায়কিশোরী মন্দিরে যে কুলদেবতা আছেন ওনার আরতি। এবার আমরা যাচ্ছি পঞ্চেশ্বর শিব মন্দির। তো চলুন। ভিডিওর মাঝেই বলেছি, চৌধুরী মুরারিমোহন দাস মহাপাত্র মহাশয় মাটি করে স্বয়ং মহাদেবের শিলা খুঁজে পান। চারপাশে রয়েছে আরও 4টি শিবলিঙ্গ, যেগুলি পরে বারাণসী থেকে আনা হয় এবং প্রত্যেক কটি শিবলিঙ্গের আলাদা নামও রয়েছে। नजरिया लागे नहीं कहीं ओ नजर। लागे नहीं कहीं। পঞ্চেশ্বর শিব মন্দিরের পাশেই রয়েছে কোষ্ঠী পাথরের নারায়ণ ঠাকুর। 1873 খ্রিস্টাব্দে পুরীর আটগড়ার কাছে পুকুর সংস্কার করে পাওয়া যায়। পরে পচেতগড়ে প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিন ওনার সেবায় দুপুরে অন্ন এবং রাতে রুটি দিয়ে সেবা করা হয়। হাতে ঘড়ি নেই, সময়ের মোটামুটি এখন 8টা বাজতে যায়। গ্রামে বলে যে সন্ধ্যে 7টা বাজলেই কিন্তু রাত হয়ে যায়। যেহেতু আমরা শহরে মানুষ,
আমাদের কাছে 8টা বাজা মানেই কিন্তু সন্ধে। এখন এই মুহূর্তে চলে এসছে আমার কাছে চিকেন পকোড়া এবং পেঁয়াজি। এটা দিয়ে করব হচ্ছে সন্ধেবেলার স্ন্যাক। আপনাদের দেখালাম বিকেলবেলা আমরা ছাদে গেলাম এবং মন্দিরগুলো সমস্ত কিছু দেখলাম, দেখে একটু গেছিলাম এখানকার বাজারে একটু পাইচারি করতে। তো এই হচ্ছে দেখুন, এটা হচ্ছে পেঁয়াজি আর চিকেন পকোড়া, আর সাথে একটু সস নিয়েছি আর চিনি ছাড়া লিকার চা। তো এইটা দিয়ে সন্ধেবেলার জলখাবার বলতে পারে, জলখাবার খাবো। খাওয়া দাওয়া করে যেটা বলেছিলাম যে একদম ভুতুরে অ্যাডভেঞ্চারের ফিল দেবো, তো তার উদ্দেশ্যে যাব। আগে একটা বাইট দেওয়া যাক। একদম ঘরোয়া পুরো চিকেন পকোড়া এবং পেঁয়াজি হিট। স্ন্যাকটা আগে খাই, খাওয়া দাওয়ার পরে ভুতুরে অ্যাডভেঞ্চারে বেরোবো। তোমার কেমন এক্সপিরিয়েন্স হলো বলো একটু শুনি, তুমি তো খুব সাহসী ছেলে। এক্সপিরিয়েন্স আমার খুবই দুর্দান্ত হলো। আমি 4 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি, সবসময় পাহাড় ট্রেন নিয়েই থেকেছি। তো এই রকম এক্সপিরিয়েন্স আমার জীবনে একদম প্রথমবার। এত বছর বয়স হয়ে গেল, মানে মাথার চুলটাও পড়ে গেছে। এরকম একটা ইচ্ছা ছিল অনেক দিন ধরেই যে এরকম একটা জমিদার বাড়িতে যাব, এরকম একটা যেই রোমাঞ্চ যে একদম, ফিলিংটা, একদম, এইটা একদম। ভূত ব্যাপারটা ঠিক আমার কাছে না, ওটা বাচ্চা বাচ্চা ব্যাপার, ওটা নিয়ে আমার ইচ্ছা ছিল যে একটা গা ছমছমে ভাব হবে, একটু বেশ কি বলবো, একটু পুরো বাড়ি হবে সুন্দর, ওখান দিয়ে একটু হ্যাজাক নিয়ে হেঁটে যাবো। তো আজকালকার দিনে তো হ্যাজাক দেখাই যায় না, সেটাই। তো চেষ্টা করলাম যতটুকু ভালো করে একটু এনজয় করা যায়। আর না, জায়গাটা এমন, যখন দুপুরবেলা গেছি তখনই গা ছমছম করছে। আমি তখন একদম। ভাবছিলাম যে রাতে কি হবে ওটা। হ্যাঁ, আমি যখন হেঁটে যাচ্ছিলাম ওখান দিয়ে, তখন পেছন দিকে দেখলাম একটা ট্যাক করে আওয়াজ হলো একটা। আমি বললাম কিছু একটা না, ওই হাওয়া দিচ্ছে তো, খুব হ্যাঁ। ফাঁকা জায়গা তো, ওই একদম। দরজা, পুরোনো দরজায় ধাক্কা মারছে। বেশ ভালোই লাগলো। সলিড লেগেছে। ইচ্ছা আছে এবারে পরিবার নিয়ে আসবো। একদম একদম, সবাইকে নিয়ে এসো, আমিও নিয়ে আসবো, ভালো এনজয় হবে আরো। একদম। সময় এই মুহূর্তে ঘড়ি কাটায় রাত 9:30। চা খেয়ে আমরা গেলাম হচ্ছে একদম একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করতে, সেটা আপনাদের ভিডিওটা দেখালাম। তারপরে মাঝখানে কিছু সময় আমরা একটু টুকটাক আড্ডা মারলাম এবং নিজেদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথাই বলবো যে জীবনে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই রাজবাড়ি কিন্তু কালের নিমেষে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আজ থেকে 50 বছর কিংবা 100 বছর পরে কিন্তু আপনারা পাবেন না, যা জিনিস দিনকাল পড়ছে। তো আমি বলবো থাকতে থাকতে এই জায়গাগুলো কিন্তু আসুন। ভীষণ দারুণ জায়গা, আমার ভীষণ ভালো লেগেছে, মানে মন থেকে ভালো লেগেছে, কি বলবো। তো এখন 9:30 বেজে গেছে, যাচ্ছি আমরা এখন ডিনার করতে। তো ডিনারে কি কি আছে সেটাও দেখাবো,
চলুন যাওয়া যাক ডিনার টেবিলে। নিচে এসে দেখছি টেবিলে কিন্তু আমাদের জন্য কিন্তু একদম খাবার দাবার সাজিয়ে দিয়েছে। তো কি কি আছে আপনাদের একবার দেখিয়ে দিই। চিকেন কষা, আর রয়েছে একটা কম্পালসারি সবজি যেটা যখন আপনারা আসবেন আপনাদের দেওয়া হবে, এবং রয়েছে ডাল, আর রয়েছে কিন্তু 1 পিস করে মিষ্টি। খাবার টেবিলে বসে পড়েছি। প্রথমে আপনাদের দেখিয়ে দিলাম রুটি, সবজি, চিকেন আর ডাল। ডাল দিয়ে আমি রুটি খুব একটা খাই না, বাট এখানে যখন দিয়েছে ডালটা একটু চুমুক দিয়ে দেখি কীরকম টেস্ট। একদম অপূর্ব খেতে। আর দিয়েছে এখানে আলু, গাজর, বরবটি। সবজিটা এত সুন্দর খেতে, না বেশি নুন আছে না বেশি ঝাল আছে। এই হচ্ছে চিকেনের সাইজ। তো খাওয়া দাওয়াটা শেষ করি, খেয়ে বলবো যে চিকেনের টেস্ট কীরকম ছিল। ডিনার কমপ্লিট করলাম, কমপ্লিট করে চলে এসেছি ঘরে, একদম সোজা বিছনায়। একটু পায়চারি করলাম, পায়চারি করে এখন এবার যেতে হবে ঘুমের দেশে। ওভারঅল কিন্তু চিকেন ভালোই ছিল, এবং প্রত্যেক কটা কিন্তু খাবার কিন্তু এখনও অবধি ভালো। তো দেখা হচ্ছে আবার কালকে সোজা সানরাইজে। গুড নাইট। পচেতগড় রাজবাড়ি থেকে আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পচেতগড় রাজবাড়ির ছাদে। সুন্দর একটা সূর্যোদয় দিয়ে শুরু করলাম আজকের দিনটা। এই মুহূর্তে সময় হয়ে গেছে আমাদের ব্রেকফাস্টের। ওভারঅল যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু খুবই ভালো, এবং খুব দারুণ একটা কিন্তু মুহূর্ত কাটালাম। যে কিভাবে একটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। সামনের ছুটিতে আমি বলবো 2 দিন কাটিয়ে যান। আমাদের অনলাইনে রেড বাসের টিকিট কাটা ছিল সন্তোষ ট্রাভেলসের, কিন্তু কোনো একটা কারণবশত বাসটা অটোমেটিক রাত্রি 3টের সময় ক্যান্সেল করে দেয়। আপনাদের বলি যে আপনারা এখান থেকে যদি পাবলিক ট্রান্সপোর্টে যান সেক্ষেত্রে তো বাসে যেতে পারবেন। আমাদের সাথে এটা হয়েছে মানে এই নয় যে আপনাদের সাথেও হবে। তো যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসছেন তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই, তারা পার্সোনাল গাড়িতে চলে যেতে পারবেন। যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্টে যান সেক্ষেত্রে আইদার আপনাকে এখান থেকে যেরকম শেয়ারিং টোটো করে যেতে হবে হচ্ছে এগরা থেকে আপনারা অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন লোকাল। আর যদি আপনারা বাস বুক করে যান সেক্ষেত্রে কিন্তু জায়গায় পেয়ে যাবেন। এছাড়াও আরও একটা অপশান হচ্ছে আপনারা কিন্তু কাঁথি থেকে কিন্তু অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন, সেটা হচ্ছে সরকারি কিংবা বেসরকারি। ছোট্ট একটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিলাম। এবার দেখি যে আমরা কিভাবে এখান থেকে যাব। তো চলুন, সকালবেলার ব্রেকফাস্ট টেবিলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। রাজবাড়ি এসে যদি কোনো জায়গা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে এই দোলনাটা আমার ভীষণ ভালো লেগেছে। দোলনাটা ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না, বাট যেতে হবেই আমাদের। আজ এই ডেস্টিনেশন, কালকে নতুন ডেস্টিনেশন। তো চলুন, আর বেশি কথা বলবো না, এবার একদম সোজা যাওয়া যাক সকালবেলার জলখাবারে। সকালের টেবিলে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের টেবিলে দেওয়া হয়েছে লুচি, এবং যদি আপনারা লুচির বদলে রুটি খেতে চান রুটিও কিন্তু পেয়ে যাবেন। লুচি রয়েছে এবং সাদা আলুর তরকারি এবং একটা মিষ্টি এবং ডিম। টেস্ট করা যাক, একটু তরকারিটা টেস্ট করে বলি কীরকম, কারণ এই সাদা আলুর তরকারি আমি বাড়িতে খুব খাই। বেশ ভালো, একদম সেই পোস্তর ফিলিং আসছে। শেষ পাতে ডিম, যেটা আমার ফেভারিট, আর রসগোল্লা তো রয়েছে। তো চলুন চটপট খাওয়া দাওয়া করি, আমাদের আবার বেরোতে হবে। কিভাবে যাব সেটাও তো আপনাদের দেখাতে হবে। ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, কমপ্লিট করে এই মুহূর্তে চলে এসেছি সেই আড্ডাখানায়, যেখানে প্রথম এসে বসেছিলাম এই রাজবাড়িতে। তো এইবারে আমরা যে নেচার স্টের সাথে ট্যুর করছি, তো নেচার স্টের যিনি ওনার আছেন অয়নবাবুর মুখ থেকে এই নেচার স্টের পচেতগড় রাজবাড়ি
এখানে কি কি সুবিধা অসুবিধা আছে এবং কিভাবে আসবেন সমস্ত কিছুই ওনার মুখ থেকে সংক্ষেপে জেনে নেব। নমস্কার। প্রথমত আপনাদের চ্যানেলের সমস্ত দর্শকদের পচেটগড় রাজবাড়িতে স্বাগত জানাই। আর আপনারাও এসছেন, আমাদের খুব ভালো লাগলো, একদিন কাটিয়ে গেছে। তাহলে প্রথমত বলতে হয় যে এটা কিন্তু আমরা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে যে রাজবাড়ি সেভাবে আমরা এটাকে প্রমোট করি। এর রেট শুরু হয় 1900 টাকা করে থাকা খাওয়া নিয়ে, যেটা হয়তো আজকের দিনে বেশিরভাগ রাজবাড়িতেই আপনি হয়তো এই রেটে পাবেন না। খাওয়া দাওয়া দুপুরবেলা রাজকীয়ভাবে খাওয়ানো হয় কাঁসার থালায়, প্রায় 12-15 রকমের আইটেম দিয়ে। এখানে থাকার মতো ব্যবস্থা বলতে সবই এসি রুম রয়েছে। আমাদের গ্রাউন্ড ফ্লোরের 4টে এসি রুম রয়েছে, 3টে রয়েছে ডবল, আর একটা রয়েছে 2টো রুম ইন্টারকানেক্টেড, মানে 4 বেড বলতে পারেন। এগুলো সবই 1900 টাকা থাকা খাওয়া নিয়ে। দোতলায় রয়েছে একটা 4 বেডরুম, যেটা আমরা সুইট রুম বলি, প্রাইভেট ব্যালকনি সহ, ওটা 2200। আর পাশে একটা ডবল বেড রয়েছে, এটা 2000। সবই পার হেড থাকা খাওয়া নিয়ে রেট। হ্যাঁ, বুকিং আপনি কন্ট্যাক্ট নাম্বার আপনাদের ভিডিওতে নিশ্চয়ই দিয়েই দেবেন। আমাদের নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। 50% অ্যাডভান্স নিয়ে আমরা বুক করি, বাকিটা এসে পৌঁছে পেমেন্ট করতে হয়। পচেটগড় রাজবাড়ির ব্যাপারে একটা জিনিস বলে দেওয়া ভালো, যেহেতু দর্শকরা এই ব্যাপারটাতে অনেক ক্ষেত্রেই কনফিউজ থাকেন। পচেটগড় রাজবাড়ি কিন্তু 2টো পার্ট রয়েছে। রাজবাড়ির একটা অংশে রাজবাড়ির আরেকজন সদস্য হোমস্টে পরিচালনা করছেন, যেটা পচেটগড় হেরিটেজ রাজবাড়ি বলে গুগল মার্কিং করা আছে। তার সাথে কিন্তু আমাদের পার্টের কোনো সম্পর্ক নেই। আমাদের পার্টটা পচেটগড় রাজবাড়ি বলে গুগল মার্কিং করা রয়েছে, এবং এটা নেচারস্টে পচেটগড় রাজবাড়ি। কারণ আমাদের যে কোম্পানি নেচারস্টে ইকো ট্যুরিজম, এই রাজবাড়ির পার্টের ওনার হিমাদ্রি দাস মহাপাত্র, তিনি আমাদের দায়িত্ব দিয়েছেন এই পার্টটি পরিচালনা করবার। এবং এই অংশটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম দ্বারা অবসর পচেট নাম দিয়ে হেরিটেজ তকমাপ্রাপ্ত, যার বোর্ডটা আপনারা আমাদের অংশের বাইরে দেখতে পাবেন। আমাদের এই অংশটার মাধ্যমেই একমাত্র আপনি রাজবাড়ির ছাদে, গোটা ছাদটা, মানে দোতলা এবং 3তলার গোটা ছাদটার অ্যাক্সেস পাবেন। ধন্যবাদ, নমস্কার। ও অয়নবাবুর মুখ থেকে সবটাই শুনলেন। এবারে পালা হচ্ছে পচেতগড় রাজবাড়িকে বিদায় জানানোর। পৌঁছানোর পথে বলে দেবো যে এই পচেতগড় রাজবাড়ি একদিনের ট্যুরে আমার কত কী খরচা হয়েছে। কলকাতা থেকে এগরা যাওয়া আসার বাস ভাড়া 450 টাকা, টোটো ভাড়া 100 টাকা এবং রাজবাড়িতে থাকা খাওয়ার খরচ 2200 টাকা। মোট খরচ হয়েছিল 2750 টাকা। দুপুর 12টা 25 আর ফাইনালি আমরা বাস পেয়ে গেছি। আমাদের যে টোটো দাদা আছে, দাদা কিন্তু খুবই ভালো। তো দাদা আমাদের হেল্প করলো, বললো যে এগরা থেকে একটা এসি বাস যায়, যেটা সরাসরি কিন্তু হাওড়া হয়ে ধর্মতলা অবধি যাবে। তো আমরা নামলাম হচ্ছে এগরা দীঘা বাস স্ট্যান্ডে, যেটা দীঘা বাইপাস বলে। ওখানে নামার পরে এই বাসটার নাম হচ্ছে অনুষ্কা নাম রয়েছে বাসটার। তো এখানে আমরা আসলাম। আমাদের ভাড়া পড়লো হচ্ছে জনপ্রতি 250 টাকা করে। এখন অবধি মোটামুটি সিট ফাঁকাই রয়েছে, কাঁথি থেকে আবার লোক হবে। কেমন লাগলো কলকাতা থেকে পচেতগড় রাজবাড়ির সমস্ত ট্যুর, খরচা আমি কিন্তু ডেসক্রিপশানে এবং ডিসপ্লেতে কিন্তু দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই দেখে নেবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই করবেন। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও বেশি দীর্ঘায়িত করব না, কারণ অলরেডি অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। এই ছিল পচেতগড় রাজবাড়ির একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ডেস্টিনেশনে, নতুন গন্তব্যে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।